আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের হাই কমিশনে একটি ইমেল পাঠানো হয়েছে, হুমকি ইমেল। আমি যে পোস্টটা দিয়েছি তাড়াহুড়ো করে, সেটাতে আমি ভুল করে মঙ্গলবার লিখেছি। আসলে ইমেলটা এসছে শুক্রবার দিন রাতে। সেই ইমেল না বলে সেটাকে চরমপত্র বলা যায়। তাতে বলা হয়েছে 15 দিনের মধ্যে স্বৈরাচার সঙ্গী দেশ তাদেরকে বাংলার ভূমি ছাড়তে হবে, মানে বাংলাদেশের ভূমি ছাড়তে হবে। না ছাড়লে তার ফল ভোগ করতে হবে। তারপরে তো শনিবার গিয়েছে, রবিবার গিয়েছে, আজকে দীনেশ ত্রিবেদী আমাদের বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ে গিয়ে এই খবরটি জানিয়ে এসছেন। এবং ভারত সরকারকে তো আগেই জানানো হয়েছে, শুক্রবার দিনই জানানো হয়েছে। এখন এই প্রথম মানে ইমেলে একটা এরকম ধমক দেওয়া হলো, হাতে সময় মাত্র 15 দিন। তারপরে কি করা হবে সেগুলো বলা হয়নি, শুধু বলা হয়েছে ভালো হবে না, এই 15 দিনের মধ্যে আপনারা তল্পিতল্পা গুটিয়ে চলে যান। এখন ভারতের কাছে খবর আসার পর আপনারা জানেন আজকে রাশিয়া পৌঁছেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল রাতে এই নিয়ে একটা বৈঠক হয়েছে। বৈঠকের মানে জিস্ট যেটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক আপাতত ছিন্ন করার কথা ভাবছে ভারতবর্ষ। রাষ্ট্রদূতকে ওখান থেকে তুলে আনা হবে এবং আমি যেটা আগের দিন বলেছিলাম, মানে প্রিকশন হিসেবে, যে ভারত যাতে তার কর্মচারীদের ওখান থেকে দ্রুত ফিরিয়ে আনে, কারণ তাদের পরিবার কিন্তু আতঙ্কে ভুগছে। এখন এই ইমেলটি প্রকাশ হয়ে পড়েছে, মানে বিদেশ মন্ত্রক মারফত প্রকাশ হয়ে পড়েছে, বিদেশ মন্ত্রকের মধ্যেই ঘোরাফেরা করছে। এখন শুক্রবার দিন হয়েছে, আমি খবর পেয়েছি আজকে সোমবার। এর মধ্যে ঘটনা অনেক দূরে হয়তো এগিয়ে গেছে, আমি তা জানতে পারিনি, এখনো জানতে পারিনি। তো ইমেলটি করা হয়েছে চট্টগ্রামের একটি, আমরা সাইবার কাফে বলতে পারেন, সাইবার স্টেশন বলতে পারেন, সেখান থেকে। এটা কিন্তু বাংলাদেশের পুলিশ বলেনি, আমাদের ওই ইমেলের আইডি দিয়ে এটাকে বার করেছে। চট্টগ্রামের একটি সাইবার কাফে থেকে এই ইমেলটি করা হয়েছে এবং সম্ভবত ইমেলের সমস্ত ফ্যাক্টসগুলো সব একই ইমেল বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিভিন্ন মানে আপনার যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে। এই যে এতগুলো রাষ্ট্রকে পাঠানো হলো, শোনা যাচ্ছে 4-এর বেশি হলে আমাদের হলে 5। আপাতত শোনা যাচ্ছিল পাকিস্তান, তুর্কি, জাপান এবং চীন, 4টে দেশকে পাঠানো হয়েছিল। এবার ভারতের কাছ থেকে জানা গেল ভারতও পেয়েছে। তার মানে এখন ভারতবর্ষ আর আমেরিকা দুজনে মিলে কাজ করছে বাংলাদেশে যৌথভাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতের কাছে এই ইমেল এসে থাকে তাহলে ইউএস এম্বাসিতে কি যায়নি? নিশ্চয়ই গেছে। এবং ইউএস এম্বাসিতে গেলে তার পরিণামটা কি হবে সেটা কি তারেক রহমান সরকার ভাবতে পারছে? ভারতবর্ষ নয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেললো এবং খাদ্য সামগ্রী, ডিজেল ফিজেল যা আছে সব বন্ধ করে দিল। ধরুন আগামী পরশুদিন থেকে আজকে থেকে সব বন্ধ, আপনারা কিছু পাবেন না। এই ইমেলের পর আপনারা কিছু পাবেন না। ফাঁকা পেটে না সন্ত্রাসবাদের বুলি ওই জানলা গুলে হাওয়া হয়ে যাবে যখন 2 মাস ফাঁকা পেটে থাকবে। আমি বারবার বলেছি যে আমার মায়া হয় এই সাধারণ মানুষের জন্য। তো আজকে বিএনপি যে কোন গাড্ডায় পড়ে আছে, জামাতকে সঙ্গে নিয়ে
বিএনপি নিজেও বুঝতে পারছে না, ঘর শত্রু বিভীষণ হয়ে রয়েছে। এই জামাত কিন্তু পাকিস্তানের হাত ধরে এই সমস্ত কিছু কাণ্ড কারখানা করছে। গতকালকে আমি বলেছিলাম আপনাদের, পাকিস্তানের ইউএস এম্বাসিতে এরকম ঝামেলা করেছিল, ওরা কানাডিয়ান এম্বাসিতে করেছিল, পাকিস্তানের মধ্যে কানাডিয়ান এম্বাসিতে করেছিল, ঠিক একই ধাঁচে বাংলাদেশেও হচ্ছে। তারা পাকিস্তান যা যা করেছে বাংলাদেশকে সেইভাবে এগোতে বলা হচ্ছে, এবং যাতে পাকিস্তানের সমগোত্রীয় একটা জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারে। এখন বাকি রইল, আমি যে এফএটিএফ এর গল্পটি বলেছিলাম না আপনাদেরকে, এফএটিএফ এ পড়ার যে আশঙ্কাটা আছে, সেই আশঙ্কাটা কিন্তু এবার আরো মাত্রা পেল। ইউএস এম্বাসিতে যদি কেউ মানে হুমকি চিঠি পাঠায়, সেটা কিন্তু আমেরিকা কিন্তু খুব সাধারণভাবে নেবে না, কারণ তারা বুঝতে পারছে যে এটা আর একটা সিরিয়া হতে যাচ্ছে। ফলে এখনই এর সমস্ত রকম সাহায্য বন্ধ করে দাও। আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের কথা হয়েছে ওই বৈঠকের পরই, মানে আমাদের রাশিয়া যাওয়ার আগে জয়শঙ্করজি যে বৈঠকটি করেছিলেন, সেখানে কে কে ছিলেন আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। আমি ফার্স্ট হ্যান্ড খবর যেটুকু পেয়েছি সেইটুকু আপনাদের বললাম। এবার পুরো খবর পেতে গেলে কালকে দুপুরবেলা পাবো, সারাদিন আমার সময় লেগে যাবে। তো এইটুকু হচ্ছে ফার্স্ট হ্যান্ড খবর। তো আপাতত ঠিক হয়েছে, ওখান থেকে রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেওয়া হবে, এবং যে সমস্ত ভারতীয় কর্মচারী রয়েছে তাদেরও ফিরিয়ে নেওয়া হবে। সমস্ত পাসপোর্ট যাদেরকে দেওয়া আছে, ওখানে জমা আছে, 7 দিনের মধ্যে সমস্ত পাসপোর্টগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। যে যার পাসপোর্ট ফিরিয়ে নিয়ে যাও। আপাতত ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, যতদিন না আবার পুনর্মূল্যায়ন হয় বা পুনর্বিবেচনা হয় ততদিন বন্ধ থাকবে। তার মানে যেটুকুই আপনাদের এগিয়ে ছিল না, আবার ব্যাক গিয়ার মেরে সে পিছিয়ে গেল। আমি যে তারেক রহমানের কথা বলছিলাম, তারেক রহমানের আমি আগে বলেছিলাম তারেক রহমানের আসার কিন্তু ইচ্ছা আছে, কিন্তু জামাতের হাতে তালুবন্দি। আর আমি আর একটা কথা বলেছি, যেটা ভবিষ্যতে প্রমাণ হবে, ইউনূস আর জামাতের হাতে এমন কিছু গোপনীয় কার্ড রয়েছে যেটা দিয়ে তারেক রহমানকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাকে পুতুল প্রধানমন্ত্রী খাড়া করে দিয়ে তার ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে পেছন দিক দিয়ে এরা খেলছে। যদি কিছু হয় তখন বলবো তো প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী সব ডিসিশন নিয়েছেন, আমরা তো করিনি। সমস্তটা তারেক রহমানের ঘাড় দিয়ে করানো হচ্ছে। তারেক রহমান কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু তিনি কিন্তু প্রচন্ড বিপদের মধ্যে আছেন, এবং তিনি যে বিপদে আছেন সেই খবরটা কিন্তু পরাগ জৈন তাকে পৌঁছে দিয়েছে। আমাদের দেশে যখন আইবি রয়ের যে ডিরেক্টর পরাগ জৈন যখন গেছিলেন, তখন তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করেছিলেন। তাকে কিন্তু বলেছিলেন, আপনার জীবন কিন্তু ঝুঁকিতে রয়েছে, আপনি কি করবেন ভেবে দেখুন। কারণ কিন্তু এই সব খবরগুলো রাখে, পাকিস্তানে কার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কারা যোগাযোগ করছে, রহমানি আপনাদের সেই হচ্ছে পাকিস্তানের প্রধান এজেন্ট। রহমানি এই কাজগুলো পাকিস্তানের বুদ্ধিতে এই কাজগুলো করছে। পাকিস্তানের 4 জন না 5 জন না আরো বেশি বোধহয় আপনার আইএসআই এর লোক এসেছিল, ওয়েস্টিন হোটেলে ছিল বেশ কিছুদিন। তারা এখানে বসে সমস্ত প্ল্যান করে গেছে, এবং জামাতের শীর্ষ নেতারা, আমির সহ শীর্ষ নেতারা সেই হোটেলে কিন্তু উপস্থিত ছিলেন গোপনে। এবং সেই মিটিংগুলো হতো রাত্রিবেলা 2টোর সময়, 2টো থেকে ভোর অবধি, লোকচক্ষুর আড়ালে অন্ধকারে এই সমস্ত মিটিংগুলো হতো। ভারত কি করবে? ভারত মালপত্র সমস্ত বন্ধ করে দিল। এবার ভারত কিন্তু সিরিয়াসলি ভাববে যে অ্যাকশন নিতে হবে।
সিরিয়াসলি ভাববে। এতদিন কিন্তু ভারতবর্ষ ছাড় দিয়েছে যে না, পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা এটা করব না। কিন্তু এখন যে জায়গায় পৌঁছেছে, জল কিন্তু নাকের ওপরে উঠছে। সুতরাং আমার মনে হয় না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কথায় কথায় বলছে সিঁদুর টু ইজ অনগোয়িং, তখন আর যে সমস্ত সৈন্য সমাবেশ করা হয়েছে, শেখ হাসিনা ঢোকার আগে এই সমস্ত ফিনিশ করার জন্য এদের জায়গায় জায়গায় সমস্ত টপকানো হবে। আমার কথা মিলিয়ে নেবেন। এখন দেখা যাক। আজকে আমি পুরো খবর আপনাদের দিতে পারলাম না। পুরো খবর পেতে গেলে কাল অবধি আপনাদের অপেক্ষা করতে হবে। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে। তা আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, সর্বোচ্চ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস করুন। কমেন্টস করতে যদি না পারেন, কিছু লিখতে না পারলে একটা হার্ড রিয়েক্ট, স্যাড রিয়েক্ট কিছু একটা দিন, কারণ আপনার একজনে দিলে এটা আরও 100 জনের কাছে যায়। এটা ইউটিউবের একটা সিস্টেম। আর ভিডিওটাকে বারবার যদি বিভিন্ন জায়গায় শেয়ার করেন, এতেও ভিডিওগুলো অনেক লোকে শুনতে পারে। এটাই হচ্ছে যে কাজ, কারণ এই যুদ্ধটা বড়ই জটিল যুদ্ধ। আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে এই যুদ্ধে যদি আমরা জিততে হয়। ব্যানার এবং হেডলাইন আপনারা দেখলেন যে পত্রিকা, বাংলাদেশে আজকের বিভিন্ন পত্রিকাতেও আছে যে ঢাকাতে বিভিন্ন এম্বাসিতে অলরেডি ইমেল করে হুমকি দেওয়া হয়েছে। যদিও সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে এই হুমকিগুলো আসলে চাঁদাবাজি বা অন্য কিছু। তবে আপনারা একটা কথা স্মরণ রাখেন যে আমি নিজে এবং আরও 2-3 জন আমরা আজ থেকে 1 সপ্তাহ আগে একটা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম। সেটা অরিজিনাল হইতে পারে, ডুপ্লিকেট হইতে পারে, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু সেখানে যেটা জানানো হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন এম্বাসিগুলোতে আক্রমণের একটা প্ল্যানিং চলছে। সেটা নিয়ে আমরা পোস্ট দিয়েছিলাম এবং সরকারকেও অনুরোধ জানিয়েছিলাম যে এটার উপরে চোখ দিতে, কিন্তু সরকার সেটা চোখ দেয়নি। এর ভিতরে আপনারা সকলে জানেন যে জাতিসংঘের যে একটা রিপোর্ট দিয়েছিল, সেখানে আল কায়দা সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন বাংলাদেশে উপস্থিত আছে। এটা আপনি জানেন, আমি জানি, সকলেই জানে যে এরা যে কোনো সময় যে কোনো অকারেন্স ঘটাইতে পারে বা এখানে একটা কেন্দ্র খোলার চেষ্টা হচ্ছে। এটা যে জাতিসংঘের একটা রিপোর্ট, কিন্তু সেটাও আমাদের মন্ত্রী মহোদয় তিনি উড়িয়ে দিলেন, বললেন যে এটা কল্পনা প্রসূত, মানে এটা কল্পনা করা যায়। এইসব ঘটনাই যখন চলছে তখন গিয়ে আসলো কি এই ইমেল। এখন পুলিশ বলছে যে এইটা ইমেল ফেক ইমেল হইতে পারে, স্পাম হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে। আমার দেশের পুলিশ। তাহলে এখন আপনি আমাকে আগে বলেন, চায়না এম্বাসি, জাপান এম্বাসি, আরও 8-10টা এম্বাসিতে মেইল গেল। এই মেইলগুলা স্পাম ইমেল না 2 নম্বর ইমেল না 1 নম্বর ইমেল, এইটা খোঁজার বা এইটা তদন্ত কি ওইসব দেশগুলো করার সক্ষমতা নাই? তার মানে চাইনিজ ইন্টেলিজেন্স, জাপানি ইন্টেলিজেন্স বা ইউরোপিয়ান ইন্টেলিজেন্স, আমেরিকান ইন্টেলিজেন্স, এরা সবাই কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের চেয়ে খারাপ? তার মানে বাংলাদেশের যেই এজেন্সি আছে, আপনার এনএসআই, ডিজিএফআই, এরা পৃথিবীর বিখ্যাত। এরা আপনার MI6, MI5, মোসাদ, সিআইএ, রয়ের চেয়ে বিখ্যাত, কেজিবি এদের চেয়ে বিখ্যাত। মানে এত বিখ্যাত যে ওনারা তদন্ত না করে কোনো কিছু না যায় না বইলা দিতে পারে যে আরে এটা তো স্পাম। এগুলা ফাউল কথা। তার মানে হচ্ছে যে এটা যখন ঘটে যাবে এরপরে যায় ওনারা বলে যে না, এটা তো ভুল, এটা তো হওয়ার কথা ছিল না নাকি। এখন অনেক জঙ্গি পালায়ে গেছে বলে এখন ওনারা স্বীকার করছেন যে হ্যাঁ অমুক জঙ্গিকে পুলিশ খুঁজছে, বোমা মামুনকে খুঁজছে, অমুক খুঁজছে, তমুক খুঁজছে। এখন কেন? গত 2 বছর ধরে আমরা প্রতিদিন বলতেছিলাম যে বাংলাদেশের জঙ্গিবাদের বিশাল একটা উত্থান। এটার পেছনে ইনভেস্ট করতেছে কারা, এটা কারা চাইতেছে যে এই দেশটাতে শান্তি না আসুক, এই দেশটা অর্থনীতি ধ্বংস হয়ে যাক, কাদের লাভ, কাদের ফয়দা, এটা বারবার বলার পরও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই চোখ দেয় নাই। আর এখন এই চোখ দেয় নাই বিধায় এই মুহূর্তের এখন এম্বাসি। এমনও চিন্তা হইতে পারে যে এই হুমকি ধমকি বা কোনো একটা ছোট অকারেন্সের কারণে বেশ কিছু এম্বাসি বন্ধ হয়ে চলে যেতে পারে।
চাঁদাবাজির জন্য এক সময় 10% চাঁদা চাইছিল 2001 থেকে 6 বিএনপির গভর্নমেন্ট যখন ছিল, তখন এই চাঁদাবাজির জন্য ওরা ব্যাপক চাঁদাবাজি, যার কারণে নরওয়ে এম্বাসি বন্ধ করে দিয়েছে, একদম সাংবাদিক সম্মেলন ডেকেই এম্বাসি বন্ধ করে দিয়ে গেছিল। সেটাও আপনারা সকলে জানেন। এখন যদি আবার সেম ঘটনা হয়, আসলে দেশটা যাচ্ছে কোথায়, কি করতে চাচ্ছেন, এটা কি একটু চিন্তা করছেন? আবার আরেকটা জিনিস দেখেন যে গতকালকে আপনারা সকলে জানেন, গতকাল রাতে, মধ্যরাতে রংপুরের এক বাড়ি থেকে একজন সাবেক শিক্ষক, ওনার স্ত্রী, ওনার কন্যা এবং পুত্রের মরদেহ উদ্ধার করেছে। আর সেখানে বলা হইলো কি, সর্বশেষ আজকে সকালে, যে ওখানে পাশের বিল্ডিং এ আপনার ইয়াবা সেবন করতেছিল, ওদেরকে বাধা দেওয়ার কারণে ওরা এসছে। কিভাবে? এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ লাফ দিয়ে আসছে, আইসা ঢুকলো, ঢুইকা এরপরে একের পর এক 4 জনকে হত্যা করলো। ওরা ওখানে ঘরের ভিতরে গোসল করছে, খুরমা খেজুর খেয়েছে, এরপরে চলে গেছে। এটা তো হিন্দু বাড়ি, খুরমা খেজুরের কাম কি? হিন্দুরা খুব একটা খুরমা খেজুর খায় না। এটা মুসলমান বাড়ি হইলে আমি বলতাম। নাকি এটা আরেক জজমিয়া নাটক সাজানো হচ্ছে? 4 জন হিন্দু, একটা পরিবারের 4 জন মারা গেল, সাথে আবার 2 পরিবারের 2 হিন্দু ছেলেকে ধরা হইলো, তার মানে 6টা, ইন টোটাল 3টে হিন্দু পরিবার। নাকি এগুলো করে আসলে হিন্দু নিধন চলতেছে? একটু চিন্তা করেন। এমন যে আমরা ওই যে ফ্রি ফায়ার গেম খেলেন আপনারা, যে শত্রু একটারে মারছেন, আরেকটা সামনে আসছে, ওইটারও মারছেন, ওইটারও মারছেন, ওইটারও মারছেন, আপনি খালি মাইরে মাইরে আগাই যাইতেছেন। তো এরাও কি প্রথমে ধরেন বাপ আসছে সিঁড়িতে, বাপেরে মারলো, মারে, মা আসছে, এরপরে এ কি হলো বলে চিল্লাইছে, আর আপনি তলোয়ার দিয়া কোপাই দিছেন। এরপরে মেয়ে আসলো, তোকে ছাড়বো না ডাকু। এরপরে ছেলে আসলো, তোকে আমি দেখে নিব, একের পর এক। এরকম এতগুলো মার্ডার হইল, আশপাশের কোনো একটা লোক জানলো না, 4 দিন ধরে বিদ্যুৎ বন্ধ। সবকিছু একটু একটু ছোট ছোট করে খেয়াল করেন, দেখবেন অনেক কিছু, অনেক কিছুই পাবেন। বাংলাদেশে হামের টিকা নাই, মানুষ কষ্টে আছে, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সেখানে 1,132 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর জন্য করা হচ্ছে কি, বাড়ি করা হচ্ছে। কেন? ওরা কি আরবের খুরমা খেজুর যে ওদের জন্য বাড়ি করতে হবে, যেখানে মানুষ খাইতে পাইতেছে না বাংলাদেশের? সেই জায়গায় 1,100 কত কোটি টাকা নাকি সেনাবাহিনীর তোষণ নীতি চলছে, যে জুতা চাটা চলতেছে, যাতে আমার ক্ষমতা ঠিক থাকে, সব লইয়া যাও সেনাবাহিনী। তো বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটা যেমন দেখেন। এই যে সেনাবাহিনীর পিছনে এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, সেম পাকিস্তান মডেল। পাকিস্তানে যেমন সেনাবাহিনী সব খায়, পাবলিক পায় না, সেম মডেলটাই বাংলাদেশে আছে। তো এগুলো সব চিন্তা করেন, দেখেন। তবে এম্বাসিতে এই যে হামলার কথা, আগামী 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 1 মাসের ভিতরে যদি কোনো একটা এম্বাসিতে এরকম হামলা হয়ে যায়, একটা বোমাও ফুটে, সেটা যে আমাদের কোথায় নিয়ে যাবে সেটা চিন্তা করেন। তো আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট টাইম আবার দেখা হবে হয়তো অন্য কোনো কন্টেন্টে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।